শুরু করি। জাতিসংঘ নিয়ে আমি হচ্ছে যে স্লাইডে যেগুলো দিব ওগুলাই কেবল পড়বেন, অন্য কোনো কিছু পড়ার আসলে প্রয়োজন নাই, অন্য কোনো কিছু থেকে আসলে প্রশ্ন আসবেও না। কারণ গত যে 48 পরীক্ষাটা ছিল, আহ, সেখানে হচ্ছে আমি যেগুলো ক্লাসে পড়িয়েছি জাতিসংঘ থেকে ওইগুলাই কমন আসছে। সুতরাং এখানেও আপনারা মোটামুটি স্লাইড যেগুলো আছে ওইগুলাই পড়বেন, ওগুলো থেকেই কমন আসবে। আমি আপনার চ্যাটটা অফ করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে মিউট হয়ে গিয়েছিলাম, আমি আবার শুরু করতেছি। আচ্ছা, তো আমরা আজকে আহ, জাতিসংঘ তৈরির যে স্টেপগুলো আছে সেগুলো শুরুতে হচ্ছে দেখব। এরপরে হচ্ছে যে অন্যান্য জিনিসপত্রের দিকে আগাবো। দেখেন, জাতিসংঘ তৈরির স্টেপ হিসেবে কিছু স্টেপের হচ্ছে নাম নেওয়া হয়। এই স্টেপগুলো সবগুলাই মোটামুটি 1941 থেকে 1945 সালের মধ্যে হচ্ছে আপনার হয়েছিল। এখন আপনি যদি বিভিন্ন বইতে দেখেন তাহলে বিভিন্ন বইয়ের মধ্যে আপনি জাতিসংঘ তৈরির অনেকগুলা স্টেপ দেখতে পারবেন, যেগুলোর সাথে আমার স্লাইডের যে স্টেপগুলো আছে সেগুলো হয়তো আপনি সবগুলা মিল পাবেন না। হ্যাঁ, যেমন ধরেন আম, এখানে যেগুলো আছে এগুলোর সাথে আরেকটা স্টেপকেও জাতিসংঘের তৈরির পেছনে স্টেপ বলে বিবেচনা করা হয়, যেমন হচ্ছে ব্রেটন উডস সম্মেলন। কিন্তু এইখানে আমি যে স্টেপগুলো দিয়েছি এইগুলাই হচ্ছে আসলে জাতিসংঘ তৈরির পিছনে একদম আসল স্টেপ। কেন আমি আসল স্টেপ আমি এগুলোকে বলছি, বলার কারণ হচ্ছে জাতিসংঘের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইখানে আসলে এই স্টেপগুলোকেই জাতিসংঘ তৈরির পেছনে স্টেপ বলে বিবেচনা করা হয়েছে। এখন এই এই যে এতক্ষণ ধরে বললাম যে এগুলা হচ্ছে স্টেপ, অন্যগুলা অন্য বইতে কি আছে বা অন্য কোথায় কি আছে সেগুলো দেখার প্রয়োজন নাই। এটার কারণ হলো 47-এর যে প্রশ্নটা এটা কিন্তু কিছুটা প্রায়োগিক প্রশ্ন হয়েছে। সুতরাং আপনাদের আপনাদের যদি প্রায়োগিক প্রশ্ন হয়, তবে আমার কাছে মনে হয় না আপনাদের এত প্রায়োগিক প্রশ্ন হবে, কিন্তু যদি হয়, হ্যাঁ, যদি হয় এরকম প্রশ্ন আসে যে নিচের কোনটি জাতিসংঘ তৈরির স্টেপ নয় বা নিচের কোনটি জাতিসংঘ তৈরির স্টেপ, সেক্ষেত্রে আপনারা। শাহরিয়ার ভাই, ওই আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি দেখতেছি শাহরিয়ার ভাই, দেখতেছি। শাহরিয়ার ভাই, হ্যালো শাহরিয়ার ভাই, একটা সেকেন্ড একটু দাঁড়ান, আমি বলতেছি। আর সাউন্ড এখন শোনা যাচ্ছে? সাউন্ড এখনো শোনা যাচ্ছে নয়ন ভাই? হ্যালো? আচ্ছা, ওকে, সাউন্ড এখন শোনা যাচ্ছে, আমি আমি বুঝতে পারছি সাউন্ড এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে যে আবারও শুরু থেকেই বলি। আচ্ছা, আপনাদের ক্লাসের শুরুতেই হচ্ছে অনেকক্ষণ আসলে সময় নষ্ট হয়ে গেল, আমি হচ্ছে ক্লাসটা একদম প্রথম থেকে আবার শুরু করছি। আচ্ছা, দেখেন, আজকে আমরা দেখবো ভাই, জাতিসংঘ। ওই হ্যাঁ, আপনার সাউন্ড সাউন্ড এখন শোনা শোনা যাচ্ছে যাচ্ছে নয়ন না। ভাই? Yes. আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এতক্ষণ শোনা যায়নি। আচ্ছা, ওকে। তো আমরা আজকে পড়বো জাতিসংঘ এক, এবং জাতিসংঘ আমরা দুইটা ক্লাস করব। আজকে আমরা জাতিসংঘ এক করব এবং আগামীকালকে আমরা জাতিসংঘ দুই পড়বো। জাতিসংঘ একের শুরুতে আমরা দেখবো হচ্ছে জাতিসংঘ তৈরির ইতিহাস। জাতিসংঘ তৈরির ইতিহাসটা 1941 থেকে 1945 এই সময়কালটাতে হচ্ছে কয়েকটা স্টেপে জাতিসংঘ তৈরি হয়। দেখেন, 1941 সাল থেকে 1945 এই সালটা, এই সালগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সময়কালটাতে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড চলছিল। ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড চলছিল এই সময়টাতে, হ্যাঁ। এবং ওই সময়টাতে কিন্তু জাতিসংঘ নামে একটা নতুন সংগঠন, নতুন সংস্থা আত্মপ্রকাশ করে। আপনারা বৈশ্বিক ইতিহাসে দেখেছিলেন যে জাতিপুঞ্জ নামে একটা সংগঠন ছিল। জাতিসংঘের আগে জাতিপুঞ্জ নামে একটা সংগঠন ছিল। জাতিপুঞ্জ তৈরি করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে। প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিপুঞ্জ তৈরির প্রধান উদ্দেশ্য ছিল আরেকটা বিশ্বযুদ্ধ যাতে ঠেকানো যায়। কিন্তু যখন ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল 1939 সালে, তখনই কিন্তু জাতিপুঞ্জের কার্যকারিতা নষ্ট হয়ে যায় বা কার্যকারিতা চলে যায় এবং সেই সংস্থাটা আসলে এক্সপায়ার্ড হয়ে যায়। তখন আলটিমেটলি জাতিপুঞ্জ 1946 সালে হচ্ছে আলটিমেটলি হচ্ছে তারা বিলুপ্ত হয়ে যায়। তো এর পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ই বিশ্বের বিভিন্ন দেশের বড় ভাইরা চিন্তা করলো যে আসলে আরেকটা সংগঠন করা দরকার, যেখানে যেই সংগঠনের কাজ হবে কেবল শান্তি প্রতিষ্ঠা করা। তো এই শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই বিভিন্ন কয়েকটা সম্মেলন, কয়েকটা ঘোষণা ইত্যাদির মাধ্যমে হচ্ছে ফাইনালি জাতিসংঘ তৈরি হয়। জাতিসংঘের এখানে আপনি যে 8টা স্টেপ দেখতে পাচ্ছেন, জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি যান সেখানে আপনি এই 8টা স্টেপই আসলে দেখতে পারবেন। এই 8টা স্টেপের বাইরে কোনো কোনো বইয়ে অন্য আরো একটা দুইটা স্টেপ থাকতে পারে, তবে সেই অন্য একটা দুইটা স্টেপ ওইগুলো আসলে জাতিসংঘের স্টেপ বলে বিবেচনা করা প্রয়োজন নাই।
কেন প্রয়োজন নাই? কারণ জাতিসংঘের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আসলে এই কয়েকটা স্টেপকেই জাতিসংঘ তৈরির পেছনে প্রধান স্টেপ বলে বিবেচনা করা হয়েছে। সুতরাং আপনারাও এই স্টেপগুলোকেই জাতিসংঘ তৈরির প্রধান স্টেপ বলে বিবেচনা করবেন। তো আমরা শুরুতে দেখব হচ্ছে লন্ডন ঘোষণা। লন্ডন ঘোষণা তার মানে হচ্ছে এই ঘোষণাটা লন্ডনে বসে দেওয়া হয়েছিল, এই কারণে এই ঘোষণাটার নাম হচ্ছে লন্ডন ঘোষণা। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে যখন একদিকে জার্মানি এবং আরেকদিকে হচ্ছে ইতালি, তারপরে জাপান যখন একে একে বিভিন্ন দেশ আক্রমণ চালাচ্ছে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে যখন আক্রমণ চালানো হচ্ছে, তখন ইউরোপের ওইসব আক্রান্ত দেশের নেতারা ইংল্যান্ডে এসে লন্ডনে তারা প্রবাসী সরকার গঠন করেছিলেন। আমরা যেরকম 1971 সালে মুজিবনগর সরকার গঠন করেছিলাম, প্রবাসী সরকার বা গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন করেছিলাম, তারাও ঠিক তেমনই লন্ডনে বসে তাদের প্রবাসী সরকার গঠন করেছিলেন। তো এরকমই কয়েকটা দেশের প্রবাসী সরকার এবং আরো কয়েকটা বাইরের সরকার মিলে তারা একটা ঘোষণা দেয়, একটা ডিক্লারেশন দেয়। এই ডিক্লারেশনটার মেইন উদ্দেশ্য ছিল যে যতক্ষণ না পর্যন্ত জার্মানি, জাপান এবং ইতালি অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি যারা ছিল তাদেরকে যতক্ষণ না পর্যন্ত হারানো যাবে ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে, এবং যুদ্ধের পরে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় বা শান্তি প্রতিষ্ঠা করতে পারা যায় এরকম একটা সংস্থা তৈরি করা হবে। এটাই ছিল লন্ডন ঘোষণার মেইন উদ্দেশ্য। তাহলে আমাদের এখানে আসলে কি দরকার বা কি লাগবে? আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ ছিল লন্ডন ঘোষণা, যেটা দেওয়া হয়েছিল 12ই জুন 1941। এই তারিখটা প্রয়োজনীয় একটা তারিখ। 12ই জুন 1941 সালে হচ্ছে এই লন্ডন ঘোষণা দেওয়া হয়। লন্ডন ঘোষণা যখন দেওয়া হয় তখনও কিন্তু এইটা এই উদ্দেশ্যে দেওয়া হয় নাই যে জাতিসংঘ তৈরি হবে বা সামনে একটা এরকম আমরা সংগঠন তৈরি করবো, এরকম কোনো কিছু কিন্তু স্পেসিফিক ভাবে ছিল না। জাস্ট শান্তি কিভাবে আনা যায়, শান্তি প্রতিষ্ঠা কিভাবে করা যায়, ওইটাই আসলে আলোচনার বিষয়বস্তু ছিল। তো যেটা বলছিলাম আপনাদেরকে, এইখানে কিছু বর্ণনা দেওয়া আছে, এগুলো হচ্ছে নাইস টু নো। যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই লন্ডন ঘোষণা দিয়েছিল টোটাল 14টা দেশ মিলে এই লন্ডন ঘোষণা দিয়েছিল, এবং এই লন্ডন ঘোষণার অফিসিয়াল নেম বা অ্যাকচুয়াল নেম ছিল ইন্টার অ্যালাইড ডিক্লারেশন। ঠিক আছে, ইন্টার অ্যালাইড ডিক্লারেশন, যেটা আমরা বাংলাতে লন্ডন ঘোষণা বা ইংরেজিতে লন্ডন ডিক্লারেশন নামে ওইটা পরিচিত। এখন এই 14টা দেশ কোন 14টা দেশ বা এখানে কয়টা প্রবাসী সরকার ছিল, সাথে আরো কয়টা দেশ ছিল, এই তথ্যগুলো কোনো প্রয়োজন নাই, এটা আসবে না পরীক্ষাতে। জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে 1941 সালে 14টা দেশ মিলে ইন্টার অ্যালাইড ডিক্লারেশন একটা ডিক্লারেশন দিয়েছিল, যেটা বাংলাতে লন্ডন ঘোষণা হিসেবে পরিচিত, এবং এটাই হচ্ছে জাতিসংঘ তৈরির প্রথম পদক্ষেপ। জাস্ট এতটুকু জানলে এখানে চলবে। ওকে, তাহলে আমরা দেখলাম লন্ডন ঘোষণা দেওয়া হলো 12ই জুন 1941, যা পরবর্তীতে আসলে আলটিমেটলি জাতিসংঘ তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে এটার নাম উচ্চারিত হয়। তো এই লন্ডন ঘোষণার পরে 1941 সালেরই আগস্ট মাসে তৎকালীন দুই বড় ভাই যুক্তরাজ্য এবং আমেরিকা, তারা দুইজন খুব গোপনে একটা বৈঠক সালটা ছিল 1941 এবং মাস ছিল আগস্ট মাস। এই গোপন বৈঠক করার কারণ কি ছিল? কারণ ছিল, দেখেন, এই হচ্ছে যুক্তরাজ্য আর এটা হচ্ছে আমেরিকা। তো তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এবং গ্রেট ব্রিটেন তথা ব্রিটিশদের তখন প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ওই সময়ও কিন্তু যুক্তরাষ্ট্র সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি। ব্রিটেন যুক্তরাষ্ট্রের সাথে গোপনে দেখা করতে গিয়েছিল, কারণ ছিল যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য বলা, অংশগ্রহণ না করলেও যাতে তারা অন্তত যুক্তরাজ্য বা ইউরোপকে যাতে সাহায্য করে সেই প্রতিশ্রুতি আদায় করা। কিন্তু ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট সচেতনভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানান। তো এই গোপন বৈঠকটা যখন হচ্ছে, সংবাদ মাধ্যম এটা সম্পর্কে কোনো নিউজ আসলে পায়নি, এবং তারা জানতও না যে দুই দেশের দুই সরকার প্রধান তারা এখানে এরকম একটা সম্মেলন বা বৈঠকে মিলিত হবেন। তো
9 আগস্ট থেকে 12ই আগস্ট এই 4 দিন হচ্ছে যে তাদের সম্মেলনটা ছিল। তবে এই সময়ে খবরটা লিক হয় নাই। খবরটা লিক হয় যখন দুই দেশের প্রধানমন্ত্রীর, এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রেসিডেন্টের একটা যৌথ বিবৃতি 14ই আগস্ট হচ্ছে প্রকাশিত হয়। 14ই আগস্ট এই একটা বিবৃতি প্রকাশিত হয়। এই বিবৃতিটার নাম কিন্তু আটলান্টিক সনদ ছিল না। এই বিবৃতিটার নাম ছিল জয়েন্ট ডিক্লারেশন বাই দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার। যদি আপনাদেরকে এই নামটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এটা পরীক্ষাতে আসবে না। কিন্তু তৎকালীন সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো, সাংবাদিকরা এই ডিক্লারেশনটাকে আটলান্টিক সনদ বলে মনে করতে থাকেন বা বলতে থাকেন, এবং পরবর্তীতে এই ডিক্লারেশনটা আসলে আটলান্টিক সনদ নামেই পরিচিতি লাভ করে। তাহলে যদি প্রশ্ন আসে যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছে কবে বা প্রকাশিত হয় কবে, দুইটারই উত্তর কিন্তু হবে 14ই আগস্ট 1941। 14ই আগস্ট 1941 এই হচ্ছেন উইনস্টন চার্চিল এবং এই হচ্ছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। উইনস্টন চার্চিল একটা রণতরীতে করে তিনি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সাথে দেখা করতে গিয়েছিলেন। সেই রণতরীটার নাম ছিল প্রিন্স অফ ওয়েলস। আর যেই রণতরী বা যুদ্ধজাহাজে বসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইনস্টন চার্চিলের জন্য অপেক্ষা করছিলেন, সেই রণতরী বা যুদ্ধজাহাজটার নাম ছিল অগাস্টা। এটা হচ্ছে একটা মার্কিন রণতরী। তো এই দুইজন মিলিত হলেন। মিলিত হয়ে যখন উইনস্টন চার্চিল রুজভেল্টকে রাজি করাতে পারলেন না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য, তারপরও তার একটা ডিক্লারেশন দেন। সেই ডিক্লারেশনটাই নাম হচ্ছে আটলান্টিক সনদ। এখন আমাদের এখানে আসলে পরীক্ষার জন্য কতটুকু পড়তে হবে বা কতটুকু জরুরি, এই যে দেখেন এটা হচ্ছে আটলান্টিক সনদের একটা কপি। আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আটলান্টিক সনদ আসলে কি ছিল। আটলান্টিক সনদে ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবী আসলে কেমন হবে বা পৃথিবী আসলে কে চালাবে, এইটা একটা আলোচনার ইস্যু ছিল। আরেকটা হচ্ছে তারা যুদ্ধ চায় না, শান্তি চায়, এবং বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে পারস্পরিক শান্তি যাতে বজায় থাকে এটা নিয়ে কি কাজ করা যায়, কি করা যায়, এগুলোই ছিল আসলে আলোচনার বিষয়বস্তু। তা আমাদের এগুলো এত কিছু পড়ার প্রয়োজন নাই। যেটা লাগবে সেটা হচ্ছে এই আটলান্টিক সনদ। এইটা পাবলিশ হয় 14ই আগস্ট 1941, এবং এইখানে টোটাল মূল নীতি ছিল 8টা, বা টোটাল প্রিন্সিপালস ছিল 8টা। ঠিক আছে, এবং এই 8টাকে হচ্ছে এগুলো হচ্ছে আটলান্টিক সনদের মূলনীতি। তাহলে এই তথ্যটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষাতে যেটা আসতে পারে সেটা হচ্ছে এই আটলান্টিক সনদের মূলনীতি কয়টা। দেখেন এইখানে এই যে 8টা মূলনীতি দেওয়া আছে, ইংরেজিতে লেখা আছে। এগুলো যদি কারো ইচ্ছা হয় পড়তে পারেন, পরীক্ষায় কোনোদিন আসে নাই, আসবেও না, জাস্ট জানলেই চলবে যে 8টা মূলনীতি আছে। আচ্ছা, তাহলে গেল। প্রথম আমরা দেখলাম লন্ডন ঘোষণা, এরপরে আমরা দেখলাম আটলান্টিক সনদ। তো এই আটলান্টিক সনদ সম্পর্কে যখন জানাজানি হয়, তখন বিশ্বের অন্যান্য যেই দেশগুলো আছে, যখন তারা জানতে পারলো তাদের দুই বড় ভাই গোপন বৈঠকে মিলিত হয়েছে, পরবর্তীতে তারা এই ঘোষণার প্রতি সহমত পোষণ করে। হ্যাঁ, তারা বলে যে সহমত ভাই। তো যাই হোক, সহমত ভাই তারা বলেছিল 24 সেপ্টেম্বর 1941। এই তারিখটা আপনাদের প্রয়োজন নাই, জাস্ট জানলেই চলবে যে আটলান্টিক সনদের পরে অন্যান্য দেশগুলো এতে সমর্থন জানায়। তো এর ফাঁকি দিয়ে 1941 সালের ডিসেম্বর মাসে একটা ঘটনা ঘটে। জাপান যুক্তরাষ্ট্রে হামলা চালায়, যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে জাপান হামলা চালায়, এবং সেই হামলার নাম ছিল অপারেশন টোরা টোরা। এই হামলা জাপান কেন চালিয়েছিল? কারণ আমেরিকা জাপানের উপর একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কারণ জাপান কোরিয়াতে এবং চীনে তারা হচ্ছে আক্রমণ চালিয়েছিল এবং মানুষদের কচুকাটা করছিল। এই কারণেই আমেরিকা জাপানের উপর একটা ইকোনমিক একটা স্যাংশন জারি করেছিল, এবং এরই পরিপ্রেক্ষিতে জাপান হচ্ছে আহ, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে, হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার, এটা কিন্তু একদম একদম প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত, সেখানে হচ্ছে আক্রমণ চালায়। এই আক্রমণের পরে কিন্তু যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। তো এই 1941 সালের শেষ দিকে তারা আক্রান্ত হইল। এর পরবর্তীতে 1942 সালের জুলাইতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এই লোকটা খুব ভালো ছিল। এই লোকটা হচ্ছে যে আসলে আসলে লোক ভালো ছিল, হ্যাঁ, জেনুইনলি এই লোকটা খুব ভালো ছিল। সে আসলে শান্তি চাইতো, সে অশান্তি চাইতো না। এবং ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টে কিন্তু হচ্ছে তিনি আমেরিকার সব থেকে লম্বা সময় ধরে থাকা প্রেসিডেন্ট। উনি 4বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, কিন্তু চতুর্থবার উনি হচ্ছে তার টার্ম শেষ করতে পারেন নাই, এর আগে তিনি মৃত্যুবরণ করেন। তো এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি
1942 সালের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি তিনি ওয়াশিংটন ডিসিতে একটা সম্মেলনের ডাক দেন। হ্যাঁ, পৃথিবীর তৎকালীন সময় যারা বড় ভাই আছে সেই বড় ভাইদেরকে তিনি হচ্ছে দাওয়াত দেন আমেরিকাতে, যে আপনারা আসেন, আমরা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। তো এই গুরুত্বপূর্ণ কথাবার্তার যে সম্মেলনটা, এটাকে ওয়াশিংটন ডিসি সম্মেলনও বলা হয়, অথবা এটাকে আর্কাডিয়া কনফারেন্সও বলা হয়ে থাকে। তাহলে শুরু হয়েছিল 1 জানুয়ারি 1942। এইখানে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল, সোভিয়েত প্রতিনিধি লিটভিনভ এবং চীনের প্রতিনিধি টিভি সুং তারা উপস্থিত ছিলেন। এই সম্মেলনে তারা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ করেন। সেই ঘোষণাটার নাম ছিল জাতিসংঘ ঘোষণা বা ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনস। এই লাইনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্পেসিফিক ভাবে এই যে জাতিসংঘ ঘোষণা, এই টার্মটা গুরুত্বপূর্ণ। তারা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এরকম যে জাতিসংঘ ঘোষণা বা ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনস দেওয়া হয়েছিল কোন সম্মেলনে? তাহলে উত্তর হবে ওয়াশিংটন ডিসি সম্মেলন বা আর্কাডিয়া কনফারেন্স। এখানে কয়টা দেশ দিয়েছিল এটা এটা গুরুত্বপূর্ণ না, বা কয় তারিখে দেওয়া হয়েছিল এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। নাইস টু নো। এই ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনস, এই নামটাতেই প্রথমবারের মতো ইউনাইটেড নেশনস ফ্রেজটা হচ্ছে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবং এইখানেই এই নামটা প্রথম ব্যবহার করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে, যে ভদ্রলোক, এই ভদ্রলোককে এই কারণে জাতিসংঘের জনক বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে হু ইজ দ্য ফাউন্ডিং ফাদার অফ ইউনাইটেড নেশনস অথবা জাতিসংঘের জনককে, তাহলে উত্তর কিন্তু হবে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যেহেতু তিনিই হচ্ছে এই নামটা দিয়েছিলেন। তাহলে 1942 সালে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হইল, সেই ঘোষণার নাম হচ্ছে ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনস। এর পরের বছর অর্থাৎ 1943 সালে মস্কোতে একটা সম্মেলন হয়। তখন কিন্তু হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং হইল যুক্তরাষ্ট্র, এই দুইটা দেশের মধ্যে ক্ষমতার লড়াই চলছিল। যদিও তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, কিন্তু এর মধ্য দিয়েও দুইজন থেকে কে শক্তিশালী এটা কিন্তু দুজনকেই আসলে তারা তারা বিভিন্নভাবে প্রমাণ করতে চাইতো। তো যখনই হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি ওয়াশিংটন ডিসিতে একটা সম্মেলনের ডাক দিলেন, তখন তৎকালীন সময়ের সোভিয়েত ইউনিয়নের নেতা স্ট্যালিন, জোসেফ স্ট্যালিন, তিনি চিন্তা করলেন যে কিরে, তারা সেখানে একটা সম্মেলন করলো, আমারও তো একটা সম্মেলন করা উচিত, যেরকম গ্রামে হয়। হ্যাঁ, যে দেখা যায় যে একটা গ্রাম যখন একটা ওয়াজ মাহফিল আয়োজন করে, তখন পাশের গ্রামটা যদি আগের ওয়াজ মাহফিলটা হয় একদিনের, ওই পাশের গ্রামটা 2 দিনের ওয়াজ মাহফিল আয়োজন করে। ঠিক আছে, একজন যদি 2 দিনের করে আরেকজন করে 3 দিনের, এরকম আর কি একটা রেশারেশি চলে। তো ঠিক একইভাবে এই ওয়াশিংটন ডিসি সম্মেলনের পরে 1943 সালে স্ট্যালিন তিনি হচ্ছে মস্কোতে একটা সম্মেলনে ডাক দেন, যেটার নামই হচ্ছে মস্কো সম্মেলন। হ্যাঁ, মস্কো সম্মেলন 1943। এখানে হচ্ছে জাস্ট একটা 7 দফা ঘোষণা তারা জারি করেন। জাস্ট এতটুকু জানলেই চলবে এখানে, যে মস্কো সম্মেলন 1943, এখানে একটা 7 দফা ঘোষণা জারি করা হয়। এই যে কিভাবে আসলে নিরাপত্তা নিশ্চিত করা যায় বা সবগুলো দেশ কিভাবে একসাথে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, এইগুলো নিয়ে আসলে 7 দফা ঘোষণা হয়। জাস্ট এতটুকু জানলেই চলবে। ওই বছরই অর্থাৎ 1943 সালে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওই সময় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মিত্র শক্তি যারা ছিল, অর্থাৎ যারা জার্মানি, জাপান এবং ইতালির বিরুদ্ধে যে দেশগুলো যুদ্ধ করছিল, ওই দেশগুলোকে বলা হতো অ্যালায়েন্স, অ্যালাইড পাওয়ার বা মিত্র শক্তি। এই মিত্র শক্তি যারা বড় ভাই ছিল, এই যে স্ট্যালিন সাহেব, তারপরে রুজভেল্ট, উইনস্টন চার্চিল, তারা কখনোই সামনাসামনি কখনো বৈঠকে মিলিত হন নাই। 1943 সালের ইরানের তেহরানে তারা প্রথমবারের মতো সামনাসামনি বৈঠকে মিলিত হন। এই কারণেই তেহরান সম্মেলনকে বলা হয় মিত্র বাহিনীর প্রথম সম্মেলন। এই সম্মেলনটাতে তারা বিশ্বের সব দেশকে, বিশেষ করে মুসলিম দেশগুলোকে জাতিসংঘে যোগ দেওয়ার আহ্বান জানান। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে এরকম, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী প্রথম মিলিত হয় কোন সম্মেলনে? উত্তর হবে তেহরান সম্মেলন 1943। এবং এই সম্মেলনে পৃথিবীর সকল দেশকে সদস্য হওয়ার আহ্বান জানানো হয়। তাহলে আমরা কি কি জিনিস দেখলাম? আমরা শুরু দেখলাম লন্ডন ঘোষণা, এরপরে আমরা দেখলাম আটলান্টিক সনদ, এরপরে আমরা দেখলাম ওয়াশিংটন ডিসি সম্মেলন বা এটাকে বলা হয় আর্কাডিয়া কনফারেন্স, এবং এরপরে আমরা দেখলাম তেহরান সম্মেলন। এরপরে আসেন আমরা দেখব জাতিসংঘের মোটামুটি সব থেকে গুরুত্বপূর্ণ সম্মেলন, সেটা হচ্ছে ডাম্বারটন ওকস সম্মেলন।
এই ডাম্বারটন ওকস হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা জায়গা, ওয়াশিংটনের একটা জায়গা। এই জায়গাটাতে জাতিসংঘ আসলে দেখতে কেমন হবে, হ্যাঁ, তার কয়টা উইং থাকবে, তার কয়জন সদস্য থাকবে, তার কি কি ধরনের সংস্থা থাকবে, কি কি ধরনের অর্গান থাকবে, এই সবগুলো জিনিসে আসলে ডাম্বারটন ওকসে বসে ঠিক করা হয়। অর্থাৎ এতদিন পর্যন্ত যেটা জাস্ট একটা ডিক্লারেশন বা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই ঘোষণাটা ডাম্বারটন ওকসে একটা পূর্ণাঙ্গ সংস্থায় পরিণত হয়। অর্থাৎ এই ডাম্বারটন ওকস সম্মেলনে জাতিসংঘ যে ডিক্লারেশন বা ইউনাইটেড নেশনস যেটা ছিল, সেটা জাতিসংঘে পরিণত হয়, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা ইউএনও তে পরিণত হয়। তাহলে এটা হইলো কবে? এটা হইলো 1944-এ, 1944। তাহলে এখানে কি কি আসলে হয় স্পেসিফিক ভাবে? সিদ্ধান্ত হয় যে জাতিসংঘের একটা সাধারণ পরিষদ থাকবে, যেটাকে সংক্ষেপে বলা হবে ইউএনজিএ, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। 11 সদস্যের একটা নিরাপত্তা পরিষদ থাকবে, অর্থাৎ একটা সিকিউরিটি কাউন্সিল থাকবে। সেই সিকিউরিটি কাউন্সিলের সদস্য সংখ্যা হবে 11 জন। একটা আন্তর্জাতিক আদালত থাকবে, একটা সচিবালয় থাকবে এবং একটা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থাকবে। এই সিদ্ধান্তগুলো ডাম্বারটন ওকসে গ্রহণ করা হয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে যে সাধারণ পরিষদ গ্রহণের সিদ্ধান্ত হয় কোন সম্মেলনে, অথবা আন্তর্জাতিক আদালত গঠনের সিদ্ধান্ত হয় কোন সম্মেলনে, তারপরে হচ্ছে ইকোসক, এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটাকে বলা হয় হচ্ছে ইকোসক। এই ইকোসক তৈরির সিদ্ধান্ত হয় কোন সম্মেলনে? তাহলে উত্তর হবে ডাম্বারটন ওক সম্মেলন। এখানে দেখেন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হলো যে নিরাপত্তা পরিষদের 11 জন সদস্য। এখানে যারা এখন ক্লাস করছেন, আমি শিওর এটা সবাই জানেন যে নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য কিন্তু 11 জন নয়, বর্তমান সদস্য হচ্ছে 15 জন। কিন্তু যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, তখন নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল 11 জন। সিদ্ধান্ত হয় এই 11 জনের মধ্যে 5 জন থাকবে স্থায়ী সদস্য, 5 জন থাকবেন পার্মানেন্ট মেম্বার। এই পার্মানেন্ট মেম্বারগুলো হচ্ছে চায়না, ফ্রান্স, রাশিয়ান ফেডারেশন এবং হচ্ছে দ্য ইউনাইটেড কিংডম এবং দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ যারা বড় ভাই আছে তারাই স্থায়ী সদস্য হিসেবে থাকবে। কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছিল? তারা চিন্তা করলো যে জাতিসংঘ আমরা তৈরি করলাম, ওকে, এখানে সবাই এখানে আসবে, ঠিক আছে, কিন্তু আমরা তো বড় ভাই, আমাদের তো বিশেষ আসলে আমাদের ইনফ্লুয়েন্স থাকা দরকার, আমাদের বিশেষ ক্ষমতা থাকা দরকার। তাহলে আমরা এখানে একটা নীতি তৈরি করি, যেটা হবে যে আমরা স্থায়ী সদস্য থাকবো এবং আমাদের কিছু এক্সট্রা পাওয়ার থাকবে। তো এটা তৎকালীন সময়ে অন্যান্য ছোট ছোট যে দেশগুলো আছে, তারা আসলে শুরুতে একটু গাইগুই করেছিল, কিন্তু এই বড় ভাইদের কাছে আসলে গাইগুই টিকা নাই। তাহলে এখানে এই যে 5টা স্থায়ী সদস্য, এদেরকে সংক্ষেপে P5 বলা হয়। P5 মানে হচ্ছে পার্মানেন্ট 5। তাহলে কে কে আছে এখানে? চায়না, ফ্রান্স, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য এবং হচ্ছে যুক্তরাষ্ট্র। ডাম্বারটন ওকসে আসলে মোটামুটি এই জাতিসংঘ কেমন হবে, জাতিসংঘের স্ট্রাকচার কেমন, এগুলো ঠিক করে ফেলা হয়। এর পরের বছর অর্থাৎ 1945 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে একটা সম্মেলন হয়, যেটার নাম হচ্ছে ইয়াল্টা সম্মেলন, যেখানেও হচ্ছে উইনস্টন চার্চিল, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং স্ট্যালিন উপস্থিত ছিলেন। সেখানে তারা ঠিক করেন যে আমরা যে 5 জন স্থায়ী সদস্য আছি, আমাদের ক্ষমতাটা আরেকটু আসলে বাড়ানো দরকার। কিভাবে ক্ষমতা বাড়ানো যায়? আমরা একটা নিয়ম করি যে আমরা যদি কোনো বিষয়ে ভোট না দেই বা না ভোট দেই, অথবা আমরা যদি কোনো বিষয়ে একমত পোষণ না করি, একজনও যদি হয়, একজনও যদি ওই ভোট না দিতে চান, তাহলে ওই প্রস্তাবটা কখনোই জাতিসংঘে পাশ হবে না। অর্থাৎ আমরা এখন যেটাকে বলি ভেটো ক্ষমতা বা ভেটো পাওয়ার। ভেটো মানে কি? ভেটো মানে হচ্ছে আমি মানি না। তাহলে এই ইয়ালটাতে হচ্ছে ভেটো ক্ষমতাটা নির্ধারণ করা হয়েছিল। তবে একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, আপনি জাতিসংঘের সনদে কোথাও ভেটো শব্দটার উল্লেখ পাবেন না। যেটা উল্লেখ পাবেন সেটা হচ্ছে কনকারিং ভোট। এই কনকারিং ভোটকে আমরা এখন ভেটো বলে চিনে থাকি। তাহলে পরীক্ষাতে যদি এরকম প্রশ্ন আসে যে কনকারিং ভোট কি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এটা আসলে এই কনকারিং ভোট দিয়ে মূলত জাতিসংঘের স্থায়ী পরিষদের আহ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টা স্থায়ী মেম্বার, তাদের আসলে ভেটো ক্ষমতাটাকেই বোঝানো হয়েছে। ওকে, এরপরে আমরা দেখব জাতিসংঘের সর্বশেষ সম্মেলন, সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। 1945 সালেই যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এই সম্মেলনটা হয় এবং এই সম্মেলনের মাধ্যমেই জাতিসংঘ চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়। যে কোনো সংস্থা বা সম্মেলন
প্রতিষ্ঠিত হওয়ার পেছনে তাদের সনদটা পাশ হইতে হয়। তো ঠিক একইভাবে জাতিসংঘের একটা সনদ তৈরি করা হয় 1945 সালের 26 জুন। এই দিন হচ্ছে ওইখানে উপস্থিত 50টা দেশ জাতিসংঘের সনদ বা সংবিধানে স্বাক্ষর করে। তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো, এই লাইনটাই আসলে গুরুত্বপূর্ণ। সেটা হলো যে জাতিসংঘ সনদ বা সংবিধান স্বাক্ষরিত হয় কবে? 26 জুন। 26 জুন 1945 এই দিন হচ্ছে 50টা দেশ জাতিসংঘের সনদে স্বাক্ষর করে। এই দিন 51তম একটা দেশও ছিল, সেই দেশটা ছিল পোল্যান্ড। তবে পোল্যান্ড ওই দিন জাতিসংঘের সনদে স্বাক্ষর করেনি। কেন করেনি? কারণ পোল্যান্ডে তখন নির্বাচন চলছিল, কোনো নির্বাচিত প্রতিনিধি তখনও পোল্যান্ডের ছিল না। এই কারণে পোল্যান্ড তখন স্বাক্ষর করেনি। তবে তার কয়েক মাস পরে অক্টোবর মাসে পোল্যান্ড 51তম দেশ হিসেবে জাতিসংঘের সনদে স্বাক্ষর করে। জাতিসংঘের সনদে স্বাক্ষর করে হচ্ছে পোল্যান্ড। ঠিক আছে? তো এই সনদটা পোল্যান্ড স্বাক্ষর করার পরই হচ্ছে কার্যকর হয়। সনদ কার্যকর হয় 1945 সালের 24 অক্টোবর। তাহলে এখানে আমি বুঝতে পারছি আপনার তথ্যগুলো একটু গোলমাল লেগে যাচ্ছে। আমি একটু সর্ট আউট করে দিই যে কোন তথ্যটা আপনি মনে রাখবেন। প্রথমে মনে রাখবেন যে 50টা দেশ 26 জুন স্বাক্ষর করেছিল। পরবর্তীতে পোল্যান্ড 51তম দেশ হিসেবে স্বাক্ষর করে। পোল্যান্ড স্বাক্ষরের পরেই 1945 সালের 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ সনদটা কার্যকর হয়। এই 3-4টা তথ্য এখানে মাথায় রাখবেন। তাহলে এখন এখানে যদি প্রশ্ন আসে যে জাতিসংঘের ফাউন্ডিং মেম্বার্স বা প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টা, তাহলে আপনি কি উত্তর করবেন? আপনি উত্তর করবেন 51টা। কারণ 51টা, প্রথমে 50টা দেশ স্বাক্ষর করলেও পোল্যান্ড সহ 51টা দেশকেই জাতিসংঘের ফাউন্ডিং মেম্বার হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে? ওকে। জাতিসংঘের সনদ স্বাক্ষর এটা হইল 26 জুন, একটু আগে আমরা দেখতে পেলাম। জাতিসংঘের এই 26 জুন 50টা দেশ স্বাক্ষর করে, এরপরে পোল্যান্ড হচ্ছে 15 অক্টোবর স্বাক্ষর করে। তাহলে জাতিসংঘের মোট কয়টি দেশ স্বাক্ষর করেছে? উত্তর হবে হচ্ছে 51টি দেশ স্বাক্ষর করে। তাহলে চলেন আমরা এতক্ষণ ধরে জাতিসংঘের যে ইতিহাসটা পড়লাম সেটা আমরা একটু রিক্যাপ করে আসি। আমরা কি কি জিনিস দেখলাম? আমরা দেখলাম যে জাতিসংঘ তৈরির যে ধাপগুলো, সেই ধাপগুলোর মধ্যে প্রথম ধাপ হচ্ছে লন্ডন ঘোষণা, যেটা দেওয়া হয় 12 জুন 1941। এখানে টোটাল 14টা দেশ এই ঘোষণাটা দিয়েছিল, যেটা অফিসিয়াল নাম ছিল ইন্টার অ্যালাইড ডিক্লারেশন। এরপর আমরা দেখলাম হচ্ছে আটলান্টিক সনদ, যেটা দেওয়া হয়েছিল 14 আগস্ট 1941, দিয়েছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং হচ্ছে উইনস্টন চার্চিল। এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম ওয়াশিংটন ডিসি সম্মেলন, যেটা হয়েছিল 1942 সালের জানুয়ারি মাসের প্রথম দিন শুরু হয়েছিল, এবং এটাকে আর্কাডিয়া কনফারেন্স নামেও ডাকা হয়। এবং এই সম্মেলনেই, আচ্ছা, এর আগে আমরা আটলান্টিক সনদ দেখেছিলাম, 8টা মূলনীতি ছিল আটলান্টিক সনদের। এরপরে আমরা ওয়াশিংটন ডিসি নিয়ে কথা বলছিলাম। এই ওয়াশিংটন ডিসি সম্মেলনেই যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তিনি হচ্ছে জাতিসংঘ নামটা প্রদান করেন। এই কারণেই রুজভেল্ট কিন্তু জাতিসংঘের ফাউন্ডিং ফাদার বা জাতিসংঘের জনক হিসেবে বিবেচনা করা হয়। এরপরের বছর 1943 সালে 2টা সম্মেলন আমরা দেখেছি, একটা হচ্ছে মস্কো সম্মেলন এবং আরেকটা হচ্ছে তেহরান সম্মেলন। এই 2টা সম্মেলনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তেহরান সম্মেলন। তেহরান সম্মেলনে মিত্রবাহিনীর নেতারা প্রথমবারের মতো একসাথে সামনাসামনি বৈঠকে মিলিত হয়েছিল। তেহরান সম্মেলনের পরে জাতিসংঘের সবথেকে গুরুত্বপূর্ণ সম্মেলন হয় 1944 সালে, যেটার নাম হচ্ছে ডাম্বারটন ওকস সম্মেলন। এই ডাম্বারটন ওকস সম্মেলনেই ডকুমেন্ট আকারে যে ঘোষণাটা ছিল, সেই ডকুমেন্ট আকারের ঘোষণাটা একটা ফিজিক্যাল অবয়ব পায়। জাতিসংঘের যে ঘোষণা সেটা জাতিসংঘ সংস্থায় হচ্ছে পরিণত হয়। তো এইখানে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়, যেমন সাধারণ পরিষদ থাকবে, 11 জন সদস্য নিয়ে একটা নিরাপত্তা পরিষদ থাকবে, আন্তর্জাতিক আদালত থাকবে, সচিবালয় থাকবে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থাকবে। এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছিল। এখানেই 5টা স্থায়ী সদস্য যে থাকবে, চায়না, ফ্রান্স, রাশিয়া, তৎকালীন সময়ের সোভিয়েত ইউনিয়ন, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এইটা আসলে এই ডাম্বারটন ওকস সম্মেলনে ঠিক করা হয়। স্থায়ী সদস্যদের ক্ষমতা আরেকটু বাড়ানোর জন্য ইয়ালটাতে একটা নতুন ধরনের নীতি চালু করা হয়। সেটা হচ্ছে যে স্থায়ী সদস্যদের একটা কনকারিং ভোট থাকবে, যেটাকে আমরা এখন ভেটো বলে চিনে থাকি। ভেটো মানে হচ্ছে আমি এটা মানি না, মানে হচ্ছে যে যদি স্থায়ী সদস্যদের যে কোনো একজনও যদি কোনো সিদ্ধান্তের ব্যাপারে অপোজ করেন, তাহলে ওই সিদ্ধান্তটা আসলে জাতিসংঘের পাশ হয় না। এরপরে আমরা দেখলাম সর্বশেষ সান ফ্রান্সিসকো সম্মেলন। এই সম্মেলনে 1945 সালের 26 জুন
জাতিসংঘের সনদটা স্বাক্ষরিত হয়। কিন্তু পোল্যান্ড তখন স্বাক্ষর করে নাই। পোল্যান্ড 51তম দেশ হিসেবে এই সনদটা স্বাক্ষর করে, এবং পোল্যান্ডে স্বাক্ষরের পরে 1945 সালের 24শে অক্টোবর হচ্ছে জাতিসংঘের সনদ কার্যকর হয়। এবং এই কারণেই এই 24শে অক্টোবর কিন্তু জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়। ওকে, এরপর আসেন যে জাতিসংঘের মট্টো কি বা থিম কি। জাতিসংঘের থিম হচ্ছে অ্যান ইনক্লুসিভ ইউনাইটেড নেশনস, ইটস ইউর ওয়ার্ল্ড, পিস, ডিগনিটি অ্যান্ড ইকুয়ালিটি অন এ হেলদি প্ল্যানেট। ঠিক আছে, এখন এত বড় লাইন এটা পরীক্ষাতে থাকবে না। পরীক্ষাতে যদি এটা আসে সেক্ষেত্রে অপশনে থাকবে ইটস ইউর ওয়ার্ল্ড। ঠিক আছে, ইটস ইউর ওয়ার্ল্ড, জাস্ট এতটুকুই থাকবে। তাই যদি আপনি জাস্ট এইটুকু মাথায় রাখেন যে জাতিসংঘের থিম কি বা মট্টো কি, মট্টো হচ্ছে ইটস ইউর ওয়ার্ল্ড। জাতিসংঘের সংবিধান বা সনদ, এই সনদে টোটাল ধারা রয়েছে 111টা, অর্থাৎ 111টা হচ্ছে অনুচ্ছেদ রয়েছে এবং 19টা অধ্যায় রয়েছে। জাস্ট এতটুকু জানলেই চলবে যে আর্টিকেলের সংখ্যা হচ্ছে 111 এবং অধ্যায়ের সংখ্যা হচ্ছে 19। এবং এই সনদের রচয়িতা হচ্ছেন আর্কিভাল্ড ম্যাকলিশ। আর্কিভাল্ড ম্যাকলিশ। জাতিসংঘের সনদে টোটাল 4টা পারপাজেস বা উদ্দেশ্য রয়েছে। পারপাজেস বা উদ্দেশ্য রয়েছে 4টি। এই 4টি উদ্দেশ্য এইখানে ইংরেজিতে লেখা আছে। ইংরেজি লেখা পড়ার কোনো প্রয়োজন নাই। এখানে বাংলাতেও লেখা আছে, বাংলা পড়ারও কোনো প্রয়োজন নাই। নাইস টু নো। এখান থেকে প্রশ্ন আসলে এতটুকুই আসবে যে জাতিসংঘের উদ্দেশ্য কয়টা। ঠিক আছে, এই উদ্দেশ্যের পাশাপাশি জাতিসংঘের 7টা মূলনীতি আছে। 7টা মূলনীতি এখানে ইংরেজিতে লেখা আছে, কারো যদি আগ্রহ থাকে পড়তে পারেন। তবে এগুলো কোনোদিন পরীক্ষাতে আসে নাই, আসবেও না। লিখিত পরীক্ষার জন্য এটা খানিকটা ইম্পর্টেন্ট। এখানে সংখ্যাটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে জাতিসংঘের মূলনীতি কয়টা। এখানে বাংলাতেও মূলনীতিগুলো দেওয়া আছে। জাতিসংঘের মূলনীতি হচ্ছে 7টা। ঠিক আছে, মূলনীতি হচ্ছে 7টা এবং উদ্দেশ্য হচ্ছে 4টা। তো একটু আগে আমরা দেখলাম যে জাতিসংঘের সনদ কার্যকর হয় 24শে অক্টোবর, এবং এই কারণেই 24শে অক্টোবর জাতিসংঘ দিবস বা ইউনাইটেড নেশনস ডে হিসেবে পালিত হয়। ঠিক আছে, তাহলে জাতিসংঘ দিবস পালিত হয় কবে? 24শে অক্টোবর। 24শে অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস বা ইউনাইটেড নেশনস ডে পালিত হয়। এরপর আসেন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জাতিসংঘ নিয়ে জানবো। আমরা একটু আগে দেখলাম যে জাতিসংঘের পারপোজেস, পারপোজেস কয়টা, উদ্দেশ্য কয়টা? 4টা। এরপরে আমরা দেখলাম যে জাতিসংঘের প্রিন্সিপলস বা মূলনীতি, প্রিন্সিপলস বা মূলনীতি হচ্ছে 7টা। এর পাশাপাশি জাতিসংঘের 4টা পিলার্স রয়েছে, স্তম্ভ। জাতিসংঘের স্তম্ভ রয়েছে 4টা। এই স্তম্ভগুলো কি কি? পিস অ্যান্ড সিকিউরিটি, হিউম্যান রাইটস, দ্য রুল অফ ল এবং হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে কি কি রয়েছে? পিস অ্যান্ড সিকিউরিটি, হিউম্যান রাইটস, দ্য রুল অফ ল এবং হচ্ছে ডেভেলপমেন্ট। এই 4টা হচ্ছে জাতিসংঘের স্তম্ভ। এই 4টা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে কি কি আছে? ডেভেলপমেন্ট, দ্য রুল অফ ল, হিউম্যান রাইটস, পিস অ্যান্ড সিকিউরিটি। পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি জাতিসংঘের স্তম্ভ নয়, অথবা নিচের কোনটি জাতিসংঘের স্তম্ভ, এরকম প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, জাতিসংঘের বর্তমান সদস্য হচ্ছে 193, তবে আদতে জাতিসংঘের সদস্য হচ্ছে 5টা। বাকি যেই 188টা আছে এরা হচ্ছে আসলে দুধ ভাত। তো যাই হোক, জাতিসংঘের বর্তমান সদস্য হচ্ছে 193 এবং সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। 2011 সালে তারা সর্বশেষ সদস্য, অর্থাৎ 193rd 193rd মেম্বার হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এছাড়াও জাতিসংঘের 2টা পর্যবেক্ষক দেশ রয়েছে বা অবজারভার কান্ট্রি রয়েছে। এই অবজারভার কান্ট্রি হচ্ছে প্যালেস্টাইন এবং দ্য হোলি সি। দ্য হোলি সিকে আমরা মূলত ভ্যাটিকান সিটি নামে চিনে থাকি। ভ্যাটিকান সিটি কিন্তু কোনো দেশের নাম নয়, দেশের অফিসিয়াল নাম হচ্ছে দ্য হোলি সি। ভ্যাটিকান সিটি হচ্ছে দ্য হোলি সি এর রাজধানী। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে প্যালেস্টাইন এবং হচ্ছে দ্য হোলি সি, এই 2টা হচ্ছে অবজারভার কান্ট্রিজ বা হচ্ছে জাতিসংঘের পর্যবেক্ষক দেশ। পর্যবেক্ষক দেশ এবং সদস্য দেশের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে পর্যবেক্ষক দেশ নিয়মিত যে অধিবেশনগুলো হয় সেখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়, তারা সেখানে থাকতে পারে। এবং জাতিসংঘের যে বিভিন্ন ধরনের অঙ্গ সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে বিশেষায়িত অঙ্গ সংস্থা যেমন ইউনেস্কো, ইউনিসেফ, এই ধরনের যে বিশেষায়িত সংস্থাগুলো রয়েছে সেখানে পর্যবেক্ষক দেশগুলো সদস্য হিসেবে থাকে। কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বা নিরাপত্তা পরিষদের অধিবেশনে তারা উপস্থিত থাকলেও তারা কোনো ধরনের ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারে না এবং তারা মতামত প্রকাশ করতে পারে না। এইবার তো যুক্তরাষ্ট্র প্যালেস্টাইনের মাহমুদ আব্বাসকে ভিসাই দেয় নাই। অত চিন্তা করেন নেতানিয়াহু, একজন
মার্ডারার, ম্যাস কিলার, তাকে ঠিকই হচ্ছে জাতিসংঘের মতো মঞ্চে ভাষণ দিতে দিয়েছে। মানে আসলে ওই জোর যার মুল্লুক তার, ব্যাপারটাই হচ্ছে এরকম যে জোর যার মুল্লুক তার। এরপরে আসেন যে স্বাধীন এবং সার্বভৌম কিন্তু জাতিসংঘের সদস্য নয় পৃথিবীতে, এরকম দেশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কসোভো এবং হচ্ছে ভাটিকান সিটি। মানে এরা স্বাধীন এবং একই সাথে সার্বভৌম, কিন্তু তারা আসলে জাতিসংঘ সদস্য সদস্য নয়। তাহলে কসোভো এবং হচ্ছে ভ্যাটিকান সিটি। এটা না পড়লে চলবে। নাইস টু নো। একটু দেখতে পারেন যে ইন্দোনেশিয়া একবার জাতিসংঘ থেকে রাগ করে বের হয়ে গিয়েছিল, পরবর্তীতে আবারও রাগ ভেঙে 1963 সালে ফেরত আসে। তো জাস্ট এই সালটাল পড়ার দরকার নাই, জাস্ট একটা তথ্য মাথায় রাখতে পারেন যে ইন্দোনেশিয়া একবার জাতিসংঘ ছেড়ে চলে গিয়েছিল, আবার ফেরত আসছে। জাতিসংঘের এই যে এত কার্যক্রম, এত কিছু চলে, কিভাবে চলে? টাকা পয়সা কে দেয়? সদস্য দেশগুলোই দেয়। সদস্য দেশগুলো থেকে চাঁদা তোলা হয়, এই চাঁদাই হচ্ছে জাতিসংঘের আম, পরিচালনার বাজেট, এখান থেকে আনা হয়। তো সব থেকে বেশি চাঁদা প্রদান করে যুক্তরাষ্ট্র, কত পার্সেন্ট দেয় সেটা আসলে গুরুত্বপূর্ণ নয়, জাস্ট এতটুকুই মাথায় রাখবেন যে সব থেকে বেশি চাঁদা প্রদান করে যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে চীন। বাংলাদেশ 0.01% চাঁদা দেয়, এটা একটু মাথায় রাখবেন। বাংলাদেশ 0.01% চাঁদা প্রদান করে, এটা হচ্ছে টোটাল চাঁদা অফ টোটাল বাজেট। টোটাল বাজেটের 0.01% বাংলাদেশ দেয়। কেন বাংলাদেশ 0.01% দেয়? কারণ একটা নিয়ম করা আছে, যে দেশগুলো এলডিসি ভুক্ত থাকবে তাদেরকে ন্যূনতম এই পরিমাণ চাঁদা দিতে হবে। কেউ যদি বেশি দেয় তাহলে অসুবিধা নাই, তবে ন্যূনতম এই পরিমাণ চাঁদা দিতে হবে। আর এলডিসি মুক্ত যে দেশগুলো আছে তাদের চাঁদার হার হচ্ছে 0.1%। 0.1%। এটা প্রয়োজন নাই, এটা হচ্ছে দরকার নাই, বাদ। এরপর আসেন জাতিসংঘের সদর দপ্তর। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত। এবং যেখানে জাতিসংঘের সদর দপ্তরটা অবস্থিত সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল জোন। অর্থাৎ এইখানে যুক্তরাষ্ট্রের যে দেশের আইন, সেই দেশের আইন এখানে অ্যাপ্লাইড হবে না, কারণ এইটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল জোন। এইখানে ইন্টারন্যাশনাল ল হচ্ছে অ্যাপ্লাইড হবে, যুক্তরাষ্ট্রের কোনো ল এখানে অ্যাপ্লাইড হয় না। জাতিসংঘের এই সদর দপ্তর তৈরির পেছনে স্থপতি ছিলেন হ্যারিসন। এবং এই সদর দপ্তর তৈরির কারিগর বা সরি স্থপতি ছিলেন হ্যারিসন, তিনি ছিলেন কারিগর। আর জমি দান করেছিলেন জন ডি রকফেলার জুনিয়র। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এই হ্যারিসন, হ্যারিসন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই হচ্ছে জাতিসংঘের সেই সদর দপ্তর। নিউ ইয়র্কের যে প্রধান সদর দপ্তর, এই প্রধান সদর দপ্তর ছাড়াও জাতিসংঘের 3টা শাখা সদর দপ্তর রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 3টে শাখা সদর দপ্তরগুলো কোন কোন জায়গায় অবস্থিত? একটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, আর একটা হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত, আর একটা হচ্ছে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। তাহলে জেনেভা, ভিয়েনা এবং হচ্ছে নাইরোবি, এই 3টা জায়গাতে জাতিসংঘের শাখা সদর দপ্তর অবস্থিত। জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টা। অফিসিয়াল ভাষা মানে কি? মানে হচ্ছে এই যে এখন কিন্তু জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশন চলছে, এইখানে যত ধরনের ডকুমেন্ট হবে, যত ধরনের বক্তৃতা হবে, যত কিছু হবে, সবকিছু এই 6টা ভাষায় অবশ্যই ট্রান্সলেশন করা থাকবে। এইগুলো হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল ভাষা। এবং জাতিসংঘের 7ম অফিসিয়াল ভাষা হওয়ার সম্ভাবনা যেই ভাষাটা রয়েছে, সেই ভাষা হচ্ছে বাংলা। ঠিক আছে, যদি হয় তাহলে হবে বাংলা, হবে কিনা এটা আরো তো শিওর না। আচ্ছা, তাহলে এখানে 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি কি? ইংলিশ, অ্যারাবিক, চাইনিজ। চাইনিজ আসলে ভাষা না, ভাষা হচ্ছে ম্যান্দারিন ভাষা, মান্দারিন ভাষা। স্প্যানিশ, রাশান এবং হচ্ছে ফ্রেঞ্চ। এই 6টা ভাষা হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল ভাষা। এই অফিসিয়াল ভাষার বাইরেও 2টা ভাষাকে বলা হয় জাতিসংঘের কার্যকরী ভাষা বা ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ। জাতিসংঘের ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে 2টা, ইংরেজি এবং হচ্ছে ফ্রেঞ্চ। কেন এই দুটোকে ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে? জাতিসংঘের অফিসে তাদের এমপ্লয়িরা, স্টাফরা তাদের ডে টু ডে লাইফে যোগাযোগ করার জন্য যেই 2টা ভাষা ব্যবহার করতে পারবেন, সেই 2টা ভাষা হচ্ছে ইংরেজি এবং ফরাসি বা ফ্রেঞ্চ। এই কারণে এই 2টা ভাষাকে বলা হয় জাতিসংঘের কার্যকরী ভাষা। তো জাতিসংঘের কার্যকরী ভাষা হচ্ছে 2টা এবং জাতিসংঘের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু 6টা। আচ্ছা, এরপর আসেন জাতিসংঘের নামে বিশ্ববিদ্যালয় আছে। টোটাল 2টা বিশ্ববিদ্যালয় আছে যাদের নামে জাতিসংঘ আছে এবং এগুলো জাতিসংঘের মাধ্যমে তৈরি হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি।
ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, যেটা জাপানের টোকিওতে অবস্থিত। জাপানের টোকিওতে যেটা অবস্থিত, ঠিক আছে। আরেকটা বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ফর পিস। এইখানে এই নামটার আগে ইউনাইটেড নেশনস আছে। ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি অফ পিস ফর পিস বা জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে কোস্টারিকার সান হোসেতে অবস্থিত। কোস্টারিকার সান হোসেতে অবস্থিত, ঠিক আছে। তাহলে দুইটা বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, যেটা হচ্ছে জাপানের টোকিওতে অবস্থিত, আরটা হচ্ছে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ফর পিস, যেটা হচ্ছে কোস্টারিকার সান হোসেতে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন জাতিসংঘের পতাকা। এই হচ্ছে জাতিসংঘের পতাকা, যেটা হচ্ছে নীল রঙের একটা পতাকা এবং মাঝখানে সাদা অবয়ব রয়েছে। এই পতাকার দুই পাশে দেখেন দুইটা গাছের ডাল আছে এবং বলা হচ্ছে এই দুইটা ডাল হচ্ছে জলপাই গাছের ডাল, কিন্তু আমার কাছে মনে হয় না এটা এটা জলপাই গাছের ডাল। আমার কাছে সবসময় এটাকে ধানের শীষ মনে হয়। সেক্ষেত্রে বিএনপি কিন্তু দাবি করতে পারে যে জাতিসংঘ আসলে বিএনপিকে পছন্দ করে বা বিএনপি ভালোবাসে। যেমন বিএনপির রুহুল কবির রিজভী একটা সংবাদ সম্মেলনে বলেছিল যে আম, কাজী নজরুল ইসলাম তিনি ছিলেন বিএনপি, হ্যাঁ বিএনপি পন্থী, কারণ তিনি তিনি হচ্ছে যেমন তারই কবিতা ওই যে আমরা ছাত্র আমরা বল আমরা ছাত্র দল। তো যাই হোক, এটা মনে কার কবিতা, রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলাম, যে কোনো একজন হবে। তো সে যাই হোক, জাতিসংঘ এটার যে পতাকা, এই পতাকাতে মাঝখানে পৃথিবীর ম্যাপ রয়েছে, যে এটা হচ্ছে একটা পৃথিবীর ম্যাপ, একটা গ্লোব, আর দুই পাশে দুইটা জলপাই গাছের ডাল রয়েছে। তাহলে এরকম প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে এইবার যেই যেই টাইপের প্রশ্ন আসছে সেরকম যদি হয় যে যে জাতিসংঘের পতাকায় কোন গাছের শাখা আছে, তাহলে উত্তর হবে জলপাই গাছের শাখা আছে, ঠিক আছে। এই পতাকা কবে গৃহীত হয় এটা কোনো প্রয়োজন নাই, পরীক্ষাতে আসবে না। এরপর আসেন আমরা দেখব জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের এখন পর্যন্ত 9 জন মহাসচিব নির্বাচিত হয়েছেন। এই মহাসচিবদের নামগুলো মনে রাখার জন্য এখানে একটা ছন্দ দেওয়া আছে, আমি অবশ্য ছন্দ দিয়ে মনে রাখি না, আপনারা কেউ চাইলে পড়তে পারেন। জাতিসংঘের ইতিহাসের প্রথম মহাসচিবের নাম ছিল ট্রিগ ভ্যালি। জাস্ট এই নামটা জানলেই চলবে যে ট্রিগ ভ্যালি তিনি ছিলেন জাতিসংঘর প্রথম মহাসচিব এবং তিনি ছিলেন নরওয়ের নাগরিক। জাস্ট এতটুকু জানলেই চলবে। দেগ হেমারশোল্ড, দেগ হেমারশোল্ড ছিলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব এবং তিনি ছিলেন সুইডেনের নাগরিক। 1961 সালে তিনি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এই 1961 সাল আপনাদের পড়তে হবে না। দেগ হেমারশোল্ড তিনি তার নামটাকে স্মরণীয় করে রাখার জন্য জাতিসংঘ তার যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটার নাম দিয়েছে দেগ হেমারশোল্ড লাইব্রেরি। এছাড়াও প্রতি বছর জাতিসংঘ থেকে শান্তিরক্ষী মিশনে অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়, সেই পুরস্কারটার নামও হচ্ছে দেওয়া হয়েছে দেগ হেমারশোল্ড অ্যাওয়ার্ড। এবং দেগ হেমারশোল্ডকে মরণোত্তর, মরণোত্তর ইংরেজি হচ্ছে পোস্ট হিউমাস, পোস্ট হিউমাস মানে মৃত্যুর পরে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এখানে এই সালটাল কোনো প্রয়োজন নেই। তাই এই জাতিসংঘের লাইব্রেরি দেগ হেমারশোল্ড লাইব্রেরি আমরা দেখলাম। উথান্ট, উথান্টের নামটা একটা কারণে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন। জাস্ট এই লাইনটার কারণেই তার নামটা গুরুত্বপূর্ণ। তাহলে পরীক্ষাতে আসতে পারে যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন, তাহলে উত্তর হবে উথান্ট এবং তিনি হচ্ছেন এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব। কার্ট ওয়াল্ডহেইম খুব একটা ইম্পর্টেন্ট না, এটা পড়তে হবে না, এটা আমি আপনাদের জন্য বাদ দিয়ে দিলাম, বাদ। হাভিয়ের পেরেজ দ্য কুয়েলার, হাভিয়ের পেরেজ দ্য কুয়েলার তিনি হচ্ছে দক্ষিণ আমেরিকা থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব, এটাও প্রয়োজন নাই, আপনাদের জন্য বাদ দিয়ে দিলাম। বুট্রোস বুট্রোস ঘালি তিনি হচ্ছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে এখনকার স্ট্রাকচার, এই স্ট্রাকচার চেঞ্জ করার জন্য তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন, এই কারণে তিনি গুরুত্বপূর্ণ এবং তার প্রস্তাবের নাম ছিল অ্যান এজেন্ডা ফর পিস। এটা লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আপনার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, এটাও আপনাদের জন্য বাদ দিয়ে দিলাম। কফি আনান, তার নামটা ইম্পর্টেন্ট আছে। কফি আনান হচ্ছে ঘানার নাগরিক, তিনি 2001 সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন জাতিসংঘের সাথে। তো তিনি হচ্ছে তার নামটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ তিনি জাতিসংঘের সাথে একই সাথে তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। কোন একটা পরীক্ষাতে একটা ফালতু প্রশ্ন আসছিল, ফালতু প্রশ্ন ছিল এরকম যে জাতিসংঘের মুসলিম মহাসচিবকে, এরকম মনে একটা প্রশ্ন আসছিল। হ্যাঁ, জাতিসংঘের মুসলিম মহাসচিবকে। তো এটা একটা ফালতু প্রশ্ন। কেন ফালতু প্রশ্ন? কারণ হচ্ছে এখন পর্যন্ত জাতিসংঘের ইতিহাসে কোনো মুসলিমই কিন্তু জাতিসংঘের মহাসচিব হয় নাই, ঠিক আছে। কেউ কেউ হচ্ছে কফি আনান এবং কেউ কেউ হচ্ছে যে আপনার বুট্রোস বুট্রোস ঘালিকে
জাতিসংঘের মুসলমান মহাসচিব হিসেবে মনে করেন, কিন্তু আসলে বুট্রোস বুট্রোস ঘালি এবং হচ্ছে কফি আনান কেউই আসলে মুসলমান ছিলেন না। ঠিক আছে, আচ্ছা। বান কি মুন, তার নামও পড়ার কোনো প্রয়োজন নাই। অ্যান্টনিও গুতেরেস, যদি জাতিসংঘ মহাসচিবদের থেকে প্রশ্ন আসে, যদি আসে, তাহলে প্রশ্ন আসবে অ্যান্টনিও গুতেরেস থেকে। ঠিক আছে, তো অ্যান্টনিও গুতেরেস, এই অ্যান্টনিও গুতেরেস হচ্ছে আম, নবম মহাসচিব জাতিসংঘের। তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি ইউনাইটেড নেশনস হিউম্যান ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি, তারা হচ্ছে তিনি হচ্ছে এটার সাবেক প্রধান ছিলেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। তো অ্যান্টনিও গুতেরেস সর্বশেষ 2025 সালের মার্চ মাসে তিনি বাংলাদেশে সফর করছিলেন। ওইটা আপনাদের সাম্প্রতিক আপনারা পেয়ে যাবেন, ওই সালটা এখানে নাই। তো এখন পর্যন্ত 5 জন মহাসচিব বাংলাদেশ সফর করেন। এর মধ্যে সর্বশেষ হচ্ছেন অ্যান্টনিও গুতেরেস, তিনি হচ্ছেন 2বার বাংলাদেশ সফর করেছিলেন। আর প্রথম যিনি বাংলাদেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব, তার নাম হচ্ছে কার্ট ওয়াল্ডহেইম। জাস্ট এই নামটা মাথায় রাখবেন আর এই শেষের নামটা মাথায় রাখবেন, বাকি যেগুলো আছে মাঝখানে এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে অ্যান্টনিও গুতেরেস আসছেন 2বার, বান কি মুন আসছেন 3বার, আর সবার প্রথমে আসছিলেন কার্ট ওয়াল্ডহেইম। ওকে, এরপর আসেন আমরা চলে যাব জাতিসংঘের অঙ্গ সংস্থায়, জাতিসংঘের অর্গানে বা মেইন অর্গানগুলোতে, যেগুলো দিয়ে জাতিসংঘের কাজকর্মগুলো পরিচালনা করা হয়। জাতিসংঘের অঙ্গ সংস্থা হচ্ছে টোটাল ছয়টা অঙ্গ সংস্থা রয়েছে জাতিসংঘের। অনুচ্ছেদ 7 নাম্বার অনুচ্ছেদে জাতিসংঘ জাতিসংঘের কোন কোন অর্গান, সে অর্গানগুলো আসলে দেওয়া আছে। তো এই অর্গানগুলোর মধ্যে রয়েছে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক আদালত, ওছি পরিষদ। এই 6টা অর্গান রয়েছে এবং এই 6টা অর্গান নিয়ে হচ্ছে জাতিসংঘ হচ্ছে গঠিত। ঠিক আছে, তো এখানের মধ্যে একটা টুইস্ট আছে ছোট্ট, সেই টুইস্টটা হচ্ছে এই যে 6টা অঙ্গ সংস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় জাতিসংঘের অ্যাক্টিভ অর্গান। না, সরি, এগুলোকে বলা হয় আহ, মূল অঙ্গ সংস্থা, হ্যাঁ, মেইন অর্গান। কিন্তু যদি বলা হয় জাতিসংঘের অ্যাক্টিভ অর্গান কয়টা, সেক্ষেত্রে উত্তর কিন্তু হবে 5টা। কেন 5টা? কারণ হচ্ছে এই 6টা অর্গানের মধ্যে বর্তমানে ওছি পরিষদের কোনো কার্যক্রম কিন্তু এখন আর নাই। এটা একদমই হচ্ছে দুধভাত একটা সংগঠন, এখন কোনো কার্যক্রম এটার এখন নাই। ঠিক আছে, তাহলে জাস্ট মাথায় রাখবেন যে যদি বলে যে জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টা, তাহলে টোটাল উত্তর হবে 6টা। কিন্তু যদি বলা হয় কার্যকরী বা অ্যাক্টিভ কয়টা, সেক্ষেত্রে হবে 5টা। তো শুরুতে আসেন সাধারণ পরিষদ, এইটাকে হচ্ছে আলোচনা পরিষদও বলা হয় এবং এটাকে জাতিসংঘের মাদার অর্গান নামেও ডাকা হয়। জাতিসংঘের সকল সদস্যই হচ্ছে সাধারণ পরিষদের সদস্য হিসেবে থাকেন। সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 193টা। এটা আপনারা শুরুতেই দেখেছিলেন, জাতিসংঘের যে কটা সদস্য, সাধারণ পরিষদেরও ওই কয়টাই সদস্য। 1946 সালের 10 জানুয়ারি এই দিন সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসেছিল। তো সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসে নাই, অর্থাৎ বর্তমানে যেখানে জাতিসংঘের সদর দপ্তর, সেখানে কিন্তু এই অধিবেশনটা বসে নাই। কেন বসে নাই? কারণ তখনও কোনো ধরনের স্ট্রাকচার বা জাতিসংঘের যে সদর দপ্তর সেটা আসলে তৈরি হয় নাই। এই কারণেই জাতিসংঘের প্রথম অধিবেশনটা হয়েছিল লন্ডনের সেন্ট্রাল হলে 1946 সালের 10 জানুয়ারি সাধারণ পরিষদের প্রথম অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছিল। তো এই অধিবেশনটা বিশ্বের আইন সভা নামে পরিচিত এবং হচ্ছে এটা প্রয়োজন নাই, এবং হচ্ছে যে এখানে একটা নতুন তথ্য আছে, এটা হয়তো অনেকে এখন এখন জানেন। সেটা হচ্ছে এক সময় জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন, সেটা সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহের মঙ্গলবারে শুরু হতো। কিন্তু এখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন 2য় সপ্তাহের মঙ্গলবারে শুরু হয়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কখন অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে যদি অপশনে থাকে হচ্ছে 2য় মঙ্গলবার, এটা কিন্তু সঠিক উত্তর হবে না। অপশনে থাকতে হবে 2য় সপ্তাহের মঙ্গলবার। এখন কথা হচ্ছে 2য় মঙ্গলবার আর 2য় সপ্তাহের মঙ্গলবারের মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়?
পার্থক্যটা হচ্ছে, ধরুন এই যে সপ্তাহটা কিভাবে হিসাব করা হয়। ধরুন আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার, ঠিক না? আজকে হচ্ছে শনিবার। আচ্ছা, যদি কোনো একটা মাস শনিবার দিয়ে শুরু হয়, তাহলে শনিবারে হচ্ছে 1 তারিখ, রবিবারে হচ্ছে 2 তারিখ। আপনারা জানেন বাইরের দেশে রবিবার হচ্ছে উইকেন্ড, রবিবার হচ্ছে সাপ্তাহিক ছুটি। এই যে প্রথম একদিন গেল শনিবার, মাসের প্রথম সপ্তাহ শনিবার গেল, এই এইটা একদিন হলেও এই শনিবারকেই প্রথম সপ্তাহ বলে কাউন্ট করা হবে জাতিসংঘের হিসাবে। ঠিক আছে? তাহলে জাতিসংঘের যে অধিবেশনটা সেইটা হবে দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার, অর্থাৎ শনিবারের পরের রবিবারের যে মঙ্গলবারটা আসছে সেই মঙ্গলবারেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে। এখন দেখেন, আপনি যদি মাস হিসাবে করেন, এটা কিন্তু দ্বিতীয় মঙ্গলবার হয় না, এটা কিন্তু মাসের প্রথম মঙ্গলবার হয়। যদি আপনি হিসাব করেন যে 1 তারিখ শনিবার, তাইলে 2 তারিখ হচ্ছে রবিবার, 3 তারিখ সোমবার, 4 তারিখ হয় মঙ্গলবার। তাহলে 4 তারিখ তো মাসের প্রথম মঙ্গলবার হয়, দ্বিতীয় মঙ্গলবার হয় না। কিন্তু এই 4 তারিখ কিন্তু মাসের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার। দ্বিতীয় সপ্তাহটা কিভাবে হিসাব করা হয়েছে? ওই যে একদিন শনিবার গিয়েছে, ওইটাকেই প্রথম সপ্তাহ ধরা হয়েছে। তাহলে মেইন ব্যাপারটাই হচ্ছে, এখন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন হয় দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার। এইখানে জাস্ট এই লাইনটা পড়লেই চলবে। এই রেজুলেশনে যে এই যে দেখেন, এটা হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল রেজুলেশন। এই যে এখানে বলা আছে, দ্য জেনারেল অ্যাসেম্বলি শেল মিট এভরি ইয়ার ইন রেগুলার সেশন কমেন্সিং অন দ্য টুইসডে অফ সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর। ঠিক আছে? জাস্ট দেওয়ার জন্য দেওয়া, এটা না পড়লেও চলবে। দেখেন, এই মুহূর্তে চলছে 80তম সম্মেলন। আপনারা একটু অভাগা, কারণ হচ্ছে আপনাদেরকে আসলে 79তম সম্মেলনটাও পড়তে হবে, আপনাদেরকে 80তম সম্মেলনটা পড়তে হবে। কেন? কারণ হচ্ছে আপনাদের প্রশ্ন অলরেডি হয়ে গিয়েছে। তো আমার ধারণা, আম, এই 80তম সম্মেলন যখন অনুষ্ঠিত হচ্ছে তার আগেই আপনাদের প্রশ্নটা তৈরি হয়ে গিয়েছে। এই কারণে আপনাদের 79তম অধিবেশন নিয়েও প্রশ্ন আসতে পারে, আবার 80তম অধিবেশন নিয়েও প্রশ্ন আসতে পারে। তা আপনাদেরকে আসলে দুইটা অধিবেশনে পড়তে হবে। তো 79তম অধিবেশনের শুরু হয়েছিল 10 সেপ্টেম্বর 2024, জাস্ট এতটুকু পড়লেই চলবে। আর 80তম অধিবেশন শুরু হয়েছে 9 সেপ্টেম্বর 2025। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন যে এটাকে ফ্ল্যাশিং মিডোজ বলা হয়। জাতিসংঘের যে সাধারণ পরিষদের যে সভা হচ্ছে, এটাকে ফ্ল্যাশিং মিডোজ বলা হয়। সভাপতির মেয়াদ হচ্ছে 1 বছর। 79তম যে অধিবেশন ছিল, সেখানে সভাপতির দায়িত্ব পালন করেছেন ফিলেমন ইয়ং। 79তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছেন ফিলেমন ইয়ং। তিনি হচ্ছেন ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী। আর বর্তমানে যে 80তম অধিবেশন চলছে, এই অধিবেশনের সভাপতি হচ্ছেন আনা লেনা বেরবক। তিনি একজন জার্মান ডিপ্লোম্যাট। জার্মান ডিপ্লোম্যাট জার্মান ডিপ্লোম্যাট আনা লেনা বেরবক, তার নেতৃত্বে এখন, তার সভাপতিত্বে 80তম অধিবেশন চলছে। এখন আসেন যে সাধারণ পরিষদে যদি কোনো প্রস্তাব পাশ হইতে হয় ভোটাভুটির মাধ্যমে, তাহলে সেখানে 2/3 ভোটের প্রয়োজন হয়। ঠিক আছে? মানে কোনো প্রস্তাব পাশ হইতে হলে অবশ্যই 2/3 ভোট পক্ষে থাকতে হবে, তখন এই প্রস্তাবটা পাশ হবে। সাধারণ পরিষদ কি কাজ করে? সাধারণ পরিষদ মূলত আসলে সব কাজই করে, যেমন সভাপতি নির্বাচন, মহাসচিব নিয়োগ, সদস্য দেশকে বহিষ্কার, বাজেট পাস, হ্যাঁ, চাঁদা নির্ধারণ করা, অঙ্গ সংস্থার সদস্য নির্বাচন করা, হ্যাঁ, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন করা, ইত্যাদি ইত্যাদি। সব কাজই সাধারণ পরিষদ করে, তবে সব কাজই সে করে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে। ঠিক। এরপরে আসেন যে এইখানে আহ, সাধারণ পরিষদের একটা বিশেষ ক্ষমতা আছে। সে বিশেষ ক্ষমতার নাম হচ্ছে শান্তির জন্য ঐক্য প্রস্তাব, বা দ্য ইউনাইটিং ফর পিস রেজলিউশন। আপনারা জাস্ট এই একটা তথ্য এখান থেকে মাথায় রাখবেন, যে যদি এরকম এরকম প্রশ্ন আসতে পারে এখান থেকে আসলে, যে শান্তির জন্য ঐক্য প্রস্তাব বা দ্য ইউনাইটিং ফর পিস রেজলিউশন, এইটা আসলে কোন জাতিসংঘের কোন সংস্থা এটা প্রয়োগ করে বা প্রয়োগ করতে পারে? তাহলে উত্তর হবে সাধারণ পরিষদ। জাস্ট এতটুকু জানলেই চলবে। এবং বিশ্বে প্রথমবারের মতো 1950 সালে কোরিয়া যুদ্ধের সময় হচ্ছে এইটা প্রথমবার অ্যাপ্লাই করা হয়। জাস্ট এতটুকু জানলে এখানে চলবে। ঠিক আছে? এগুলা আপনাদের বিস্তারিত কোনো প্রয়োজন নাই, এগুলো হচ্ছে নাইস টু নো। সাধারণ পরিষদের কাজগুলোকে ঠিকঠাকভাবে সম্পন্ন করার জন্য টোটাল 6টা কমিটি আছে। এই কমিটিগুলোকে, 6টা কমিটির 6টা সিরিয়াল নাম্বার আছে, যেমন ফার্স্ট কমিটি, সেকেন্ড কমিটি, থার্ড কমিটি, ফোর্থ কমিটি, ফিফথ কমিটি এবং সিক্সথ কমিটি।
তবে এই কমিটিগুলোর কাজগুলো একটু ইম্পর্টেন্ট আছে। দুইটা কমিটি বলবো, এই দুইটা কমিটি পড়বেন। প্রথম কমিটি হচ্ছে ডিজার্মেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কমিটি। তাহলে প্রথম কমিটির কাজ হচ্ছে ডিজার্মেন্ট, মানে হচ্ছে এটার অর্থ হচ্ছে নিরস্ত্রীকরণ, আর ইন্টারন্যাশনাল সিকিউরিটি মানে হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা। তাহলে এটা হচ্ছে প্রথম কমিটির কাজ, ঠিক আছে। আর এরপরে যেটা আপনারা পড়বেন, যেই কমিটির নামটা আপনারা পড়বেন সেটা হচ্ছে এই 2 নাম্বার ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল কমিটি, এটা হচ্ছে সেকেন্ড কমিটির কাজ। আর চাইলে হচ্ছে এই 3 নাম্বারটা পড়তে পারেন, সোশ্যাল হিউম্যানিটেরিয়ান এবং হচ্ছে কালচারাল কমিটি, যেটা হচ্ছে থার্ড কমিটির কাজ। তাহলে এই 3টা কমিটি পড়লে আসলে চলবে আপনাদের, বাকিগুলার প্রয়োজন নেই। বাকি অবশ্য আছে আর হচ্ছে 3টা, কিন্তু প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আসেন আমরা আজকে সর্বশেষ লেসন দেখব, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদকে গ্লোবাল সেফটি নেট নামেও ডাকা হয়, এটা গ্লোবাল সেফটি নেট নামে পরিচিত। 1944 সালে ডাম্বারটন ওকস সম্মেলনে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল 11টা, নির্ধারণ করা হয়েছিল 11টা। তো কিন্তু 1965 সালে বিভিন্ন সদস্যগুলো থেকে একটু চাপ আসতে থাকে যে নিরাপত্তা পরিষদে এত কম কেন। তখন হচ্ছে জাতিসংঘ থেকে একটা প্রস্তাব পাশ হয় যে তাদের সনদ সংশোধন হয়, সনদ সংশোধন করে নিরাপত্তা পরিষদের মেম্বার 11 থেকে 15-তে উন্নীত করা হয়, ঠিক আছে। তো এই উন্নীত করার সময় এরকম না যে স্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। ওই অস্থায়ী যে সদস্য ছিল, এই যে 11টা, এই 11টার মধ্যে পার্মানেন্ট ছিল 5টা, আর টেম্পোরারি ছিল 6টা। এই 6টার সাথে জাস্ট আরো 4টা যুক্ত করা হয়, টোটাল হয় হচ্ছে 10টা, ঠিক আছে। তাহলে টোটাল 10টা হচ্ছে আহ, অস্থায়ী সদস্য হয়, আর 5টা হয় স্থায়ী সদস্য। তাহলে টোটাল হয় হচ্ছে এই 15টা মেম্বার। কত সালে? 1965 সালে। 1965 সালে জাতিসংঘের সনদ সংশোধন করে নিরাপত্তা পরিষদের মেম্বার 15-তে উন্নীত করা হয়। তো এই যে অস্থায়ী সদস্য 10টা, এরা কোন কোন জায়গা থেকে হবে এইটা নির্ধারণ করে দেওয়া আছে, এটা আপনাদের জন্য প্রয়োজন নাই। এটা একটু সংশোধন করতে হবে, এটা আপাতত পড়েন না, এটা আমি হচ্ছে এটা হচ্ছে আমি ঠিক করে দিব, এখানে একটু তথ্য আপডেট হয়েছে। আচ্ছা, এখানে যেটা পড়তে আপডেট যেটা তথ্য লাগবে সেটা হচ্ছে সব থেকে বেশি বার নির্বাচিত হয়েছে, অর্থাৎ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কোন দেশগুলো সব থেকে বেশি বার নির্বাচিত হয়েছে। সব থেকে বেশি নির্বাচিত হয়েছে জাপান এবং হচ্ছে ব্রাজিল। জাপান এবং হচ্ছে ব্রাজিল। কয়বার এটা প্রয়োজন নাই, জাস্ট এটা জানলেই চলবে যে যে জাপান এবং ব্রাজিল বেশিবার নির্বাচিত হয়েছে। আচ্ছা, এইটা এটা প্রয়োজন নাই, প্রয়োজন নাই এটা। এই যে অস্থায়ী সদস্যরা নির্বাচিত হয় তাদের মেয়াদ থাকে হচ্ছে 2 বছর। 2 বছর জন্য যারা তারা নির্বাচিত হন, আর যিনি সভাপতি হবেন তার মেয়াদ থাকে হচ্ছে 1 মাস, ঠিক আছে। ওকে, এখন পর্যন্ত সব থেকে বেশি ভ্যাটো দিয়েছে রাশিয়া। রাশিয়া হচ্ছে সব থেকে বেশি ভ্যাটো দিয়েছে, তবে কতবার ভ্যাটো দিয়েছে এটা এটা কোনো প্রয়োজন নাই, জাস্ট এতটুকু জানলেই চলবে যে সব থেকে বেশিবার ভ্যাটো দেয় হচ্ছে রাশিয়া, ঠিক আছে। এখন আসেন যে নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব যদি পাশ হইতে হয় তাহলে টোটাল 9টা ভোট প্রয়োজন হয়, ঠিক আছে। নিরাপত্তা পরিষদে যদি কোনো ভোট, যে কোনো ধরনের প্রস্তাব যদি পাশ হইতে হয় তাহলে টোটাল ভোট প্রয়োজন হবে 9টা। তবে এই যে ভোটগুলো, এই ভোটগুলোর মধ্যে অবশ্যই হচ্ছে আপনার ওই যে আহ, স্থায়ী পরিষদের যে 5টা আহ, সদস্য আছে, হ্যাঁ, ওই 5জন মেম্বারের ভোট অবশ্যই লাগবে। ওই 5জন মেম্বারের ভোট ছাড়া কিন্তু জাতিসংঘের কোনো ধরনের প্রস্তাব কিন্তু পাশ হবে না, ঠিক আছে। এই এই 9টা ভোটের মধ্যে অবশ্যই হচ্ছে আপনার ওই স্থায়ী পরিষদের 5টা ভোট প্রয়োজন হবে, ঠিক আছে। ওকে, এরপর আসেন যে এই নিরাপত্তা পরিষদের কাজগুলা কি কি। নিরাপত্তা পরিষদ মোটামুটি সব কাজই করে, তবে আহ, তার মেইন জিনিসটা হচ্ছে সুপারিশ করা। সে হচ্ছে চূড়ান্ত ভাবে সুপারিশ করে, কারণ যেহেতু এখানে স্থায়ী সদস্যগুলো হচ্ছে এখানে, সুতরাং স্থায়ী সদস্যদেরকে আহ, জানায় আসলে যাদের সঙ্গে সবকিছু ঠিকঠাক করা হয়। হ্যাঁ, সুতরাং হচ্ছে যে এরা এরা হচ্ছে যে আপনার আম, সব কাজই করে, কিন্তু সবকিছু হচ্ছে ওই বড় ভাইদের জিজ্ঞাসা করে তারপরে হচ্ছে কাজগুলো করতে হয়, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন কি কি আছে এখানে: মহাসচিব নিয়োগ, অবরোধ আরোপ, সনদ সংশোধন, জাতিসংঘ সদস্যপদ প্রদান, শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা, স্বাধীন পরিষদ সমন্বিত বিচার ইত্যাদি ইত্যাদি। ওকে, এরপর আসেন জাতিসংঘের সচিবালয়। এটাই আজকে শেষ। জাতিসংঘের সচিবালয় হচ্ছে, এইটার সচিবালয়ের নাম হচ্ছে দেগ হেমারশোল্ড ভবন। দেগ হেমারশোল্ড ভবন, এটার বিভাগ হচ্ছে 8টা। এই 8টা বিভাগ কি কি এটা আপনার প্রয়োজন নাই জানার, কারণ এখান থেকে প্রশ্ন আসবে না, ঠিক আছে। তারপর এখানে 8টা বিভাগের নাম দেওয়া আছে, কেউ চাইলে পড়ে নিতে পারেন, তবে এটা প্রয়োজন পড়বে না, আসবে না পরীক্ষাতে।
জাতিসংঘ সচিবালয়ের যিনি প্রধান থাকেন বা যিনি প্রধান নির্বাহী থাকেন তার নাম হচ্ছে মহাসচিব, এবং এই মহাসচিবের সাথে উপমহাসচিব থাকেন, সহকারী মহাসচিব থাকেন। কয়জন কয়জন থাকেন এগুলো আপনাদের জন্য প্রয়োজন নাই, স্কিপ করবেন। যিনি মহাসচিব হবেন তার হচ্ছে মেয়াদ থাকবে হচ্ছে 5 বছর। তবে এটা মজার ব্যাপার হচ্ছে যে জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কয় বছর থাকবে এইটা কোনো জায়গায় লেখা নাই। জাতিসংঘের সনদে, সংবিধানে কোনো জায়গায় আসলে এটা উল্লেখ নাই। কিন্তু তারপরও ঐতিহ্যগতভাবে বা ঐতিহাসিকভাবে একজন সভাপতির মেয়াদ 5 বছরই হয়। তো এই কারণে অফিসিয়াল ওইটাই মোটামুটি যে 5 বছরের জন্য একজন মহাসচিব নিযুক্ত হবেন। চলেন আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস দেখলাম। তাহলে আমরা একটু রিক্যাপ করব হচ্ছে, আমরা রিক্যাপ করি হচ্ছে জাতিসংঘ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থেকে আমরা একটু রিক্যাপ করি। তা যে জাতিসংঘ, জাতিসংঘের আমরা দেখলাম যে এখানে সনদের রচয়িতা আর্কিবাল্ড ম্যাকলিশ, 19টা অধ্যায় এবং 111টা অনুচ্ছেদ রয়েছে। 4টা উদ্দেশ্য আছে এবং হচ্ছে 7টা মূলনীতি আছে। মূলনীতি হচ্ছে টোটাল 7টা, আর স্তম্ভ বা পিলার আছে হচ্ছে টোটাল 4টা। সনদ কার্যকর হয় 24 অক্টোবর, এবং হচ্ছে এই দিবস, এই তারিখটাকে ইউনাইটেড নেশনস ডে হিসেবে পালন করা হয়। পিলার্স হচ্ছে 4টা: পিস এন্ড সিকিউরিটি, হিউম্যান রাইটস, দ্য রুল অফ ল এবং হচ্ছে ডেভেলপমেন্ট। জাতিসংঘের সনদ 193টা। সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। পর্যবেক্ষক হচ্ছে 2টা: প্যালেস্টাইন, দা হোলি সি। এর মধ্যে দা হোলি সি এটা আসলে দেশের নাম, আর এটার হচ্ছে আম, রাজধানীর নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। স্বাধীন এবং সার্বভৌম দেশ কিন্তু জাতিসংঘ সদস্যপদ লাভ করে নাই এরকম দেশ হচ্ছে 2টা: কসোভো এবং হচ্ছে ভ্যাটিকান সিটি। সব থেকে বেশি চাঁদা প্রদান করে যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় হচ্ছে চীন। বাংলাদেশ দেয় হচ্ছে 0.01%। এরপরে আমরা দেখলাম সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত, স্থপতি ডাব্লিউ হ্যারিসন। শাখা সদর দপ্তর 3টা: সুইজারল্যান্ডের জেনেভা, অস্ট্রিয়ার ভিয়েনা, কেনিয়ার নাইরোবি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 6টা: ইংলিশ, অ্যারাবিক, চাইনিজ, স্প্যানিশ, রাশিয়ান, ফ্রেঞ্চ। কার্যকরী ভাষা 2টা: ইংলিশ এবং ফ্রেঞ্চ। ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি জাপানের টোকিওতে অবস্থিত, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ফর পিস এটা কোস্টারিকাতে অবস্থিত। পতাকা নীল রঙের পতাকা, মাঝখানে একটা ম্যাপ আছে এবং ম্যাপের 2 পাশে 2টা জলপাই গাছের ডাল আছে। এরপরে আমরা দেখলাম হচ্ছে ট্রিক ভ্যালি প্রথম মহাসচিব নরওয়ের নাগরিক ছিলেন। দ্বিতীয় মহাসচিব দেগ হেমারশোল্ড, তিনি হচ্ছেন সুইডেনের নাগরিক, বিমান দুর্ঘটনায় নিহত হন। তার নামে জাতিসংঘের পুরস্কার আছে, তার নামে লাইব্রেরি আছে এবং সচিবালয় ভবনের নামটাও দেগ হেমারশোল্ডের নামে। এরপর আমরা দেখলাম উথান্ট, মুক্তিযুদ্ধের সময় তিনি জাতিসংঘের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট না, সেক্রেটারি জেনারেল ছিলেন। কফি আনান, তিনি জাতিসংঘের সাথে একই সাথে শান্তিতে নোবেল প্রাইজ পান। অ্যান্টনিও গুতেরেস, জাতিসংঘের নবম মহাসচিব, পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজির তিনি সাবেক প্রধান ছিলেন। এই পর্যন্ত 5জন মহাসচিব বাংলাদেশ সফর করেন। প্রথম করেছিলেন কার্ট ওয়াল্ডহেম, সর্বশেষ হচ্ছে অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘের অঙ্গ সংস্থা হচ্ছে 6টা, তবে এর যদি বলা হয় অ্যাক্টিভ বা কার্যকরী কয়টা, সেক্ষেত্রে উত্তর হবে 5টা। অচি পরিষদে কোনো কার্যক্রম এখন আর নাই। সাধারণ পরিষদ এটাকে মাদার অর্গান বলা হয়। সদস্য সংখ্যা 193টা। প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালে 10 জনে লন্ডনের সেন্ট্রাল হলে। সাধারণ পরিষদে বিশ্বের আইনসভা নামে পরিচিত, এবং এইখানে এই সভাস্থলটাকে ফ্ল্যাশিং মিডোসও বলা হয়ে থাকে। এবং এখানে একটা আম, সদস্য দেশ টোটাল 5জন প্রতিনিধি পাঠাইতে পারে। এখন বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হয় দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার। সর্বশেষ 79তম অধিবেশন ছিল, সেটার সভাপতি ছিলেন ফিলোমন ইয়ং, তিনি ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। আর বর্তমানে চলছে 80তম অধিবেশন। বর্তমান অধিবেশনের সভাপতি হচ্ছেন আনা লেনা বেরবক। সাধারণ পরিষদে কোনো প্রস্তাব পাশ হইতে হলে 2/3 ভোটের দরকার হয়। কার্যাবলীগুলো একটু দেখে নেবেন। ইউনাইটিং ফর পিস রেজলিউশন, এটা হচ্ছে সাধারণ পরিষদের একটা বিশেষ ক্ষমতা, জাস্ট এখানে এতটুকু পড়লেই চলবে। 6টা কমিটি আছে। প্রথম কমিটির কাজ ইন্টারন্যাশনাল সিকিউরিটি, দ্বিতীয় কমিটির কাজ ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটি, তৃতীয় কমিটির কাজ হচ্ছে সোশ্যাল, হিউম্যানিটেরিয়ান এবং কালচারাল কমিটি। নিরাপত্তা পরিষদ অন্য নাম হচ্ছে স্বস্তি পরিষদ বা গ্লোবাল সেফটি নেট। সদস্য হচ্ছে টোটাল 15টা। 1965 সাল পর্যন্ত ছিল 11টা। 1965 সালে সনদ সংশোধন করে 15টা করা হয়। 4জন হচ্ছে অস্থায়ী মেম্বার বাড়ানো হয়। সব থেকে বেশিবার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে জাপান এবং ব্রাজিল। অস্থায়ী সদস্যের মেয়াদ থাকে মাত্র 2 বছর এবং সভাপতির মেয়াদ থাকে 1 মাস। এটা হচ্ছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য এবং সভাপতির মেয়াদ। সবচেয়ে বেশিবার ভেটো দিয়েছে রাশিয়া। কোনো সিদ্ধান্তের জন্য কমপক্ষে ভোটের প্রয়োজন হয় 9টা।
কার্যপরিকল্পনাটি দেখে নেবেন। জাতিসংঘ সচিবালয় ভবনের নাম হচ্ছে দেগ হেমার্শাল ভবন। টোটাল 8টা বিভাগ রয়েছে এবং প্রধান নির্বাহী হচ্ছে সেক্রেটারি জেনারেল বা হচ্ছে মহাসচিব। আজকে আপনাদের ক্লাস হচ্ছে এতটুকু পর্যন্তই। আগামীকালকে সকালে আমরা জাতিসংঘ 2 নিয়ে আলোচনা করব। এখন আমি আপনাদের চ্যাটটা অন করে দিব, আপনাদেরকে প্রশ্ন করব, সম্ভাব্য এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো জিজ্ঞেস করবো, আপনারা উত্তর করবেন। প্রথমে বলবেন যে জাতিসংঘের পিলার কয়টা? জাতিসংঘের পিলার কয়টা? হাউ মেনি পিলার্স আর দেয়ার অফ ইউনাইটেড নেশনস? 4টা। 4টা হচ্ছে জাতিসংঘের পিলার। ওকে, এরপর আমাকে বলবেন যে ভেটো ক্ষমতা প্রদান করা হয়েছিল কোন সম্মেলনের মাধ্যমে? ভেটো ক্ষমতা প্রদান করা হয়েছিল কোন সম্মেলনের মাধ্যমে? ভেটো ক্ষমতা প্রদান করা হয়েছিল কোন সম্মেলনের মাধ্যমে? ওকে, ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে ভেটো ক্ষমতা প্রদান করা হয়েছিল। ওকে, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তারপরে বলবেন যে সাধারণ পরিষদ গঠন করা হয় কোন সম্মেলনের মাধ্যমে? সাধারণ পরিষদ গঠন করা হয় কোন সম্মেলনের মাধ্যমে? ডাম্বারটন ওকস সম্মেলন। ডাম্বারটন ওকস সম্মেলন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ডাম্বারটন ওকস সম্মেলন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1944। 1944, হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাল, ঠিক আছে? 1944, ঠিক আছে। ওকে, তারপরে তারপরে বলবেন হচ্ছে আম, জাতিসংঘের শুরুতে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? শুরুতে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 11টা। আচ্ছা, 15টা করা হয় কবে? 15টা করা হয় কবে? 15টা করা হয় 15টা করা হয় হচ্ছে 1965 সালে। গুড। ওকে, 1965 সালে হচ্ছে 15টা করা হয়। ওকে, এরপরে বলবেন যে এখন পর্যন্ত কয়জন মহাসচিব বাংলাদেশ সফর করেন? জাতিসংঘের কয়জন মহাসচিব এখন পর্যন্ত বাংলাদেশ সফর করেছেন? 5জন। 5জন মহাসচিব হচ্ছে, 5জন মহাসচিব। ওকে, তারপরে বলেন যে অ্যান্টোনিও গুতেরেস কোন সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? অ্যান্টোনিও গুতেরেস কোন সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর। ওকে, গুড। তারপরে বলবেন হচ্ছে যে নিরাপত্তা পরিষদের, সরি, জাতিসংঘের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? জাতিসংঘের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? লন্ডনের সেন্ট্রাল হলে। কখন হয়েছিল, কখন? 1946 সালের 10 জানুয়ারি। 10 জানুয়ারি। ওকে, গুড। তারপরে বলবেন যে বর্তমানে 80তম অধিবেশনের সভাপতির নাম কি? আনালেনা বেরবক। আনালেনা বেরবক। আনালেনা বেরবক। ওকে, আনালেনা বেরবক। ওকে, জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন কখন হয়? জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন কখন হয়? সেকেন্ড টুইসডে অফ সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর। দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার। হ্যাঁ, দ্বিতীয় মঙ্গলবার বলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? দ্বিতীয় সপ্তাহের মঙ্গল বলতে হবে, এটা কিন্তু নাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার বলতে হবে, দ্বিতীয় মঙ্গলবার বললে কিন্তু ভুল হবে, ঠিক আছে? ওকে, তারপরে বলবেন যে 79তম অধিবেশনের সভাপতি কে ছিলেন? ফিলেমন ইয়ং। ঠিক আছে, ফিলেমন ইয়ং। ওকে, ফিলেমন ইয়ং। গুড, ফিলেমন ইয়ং। আচ্ছা, এরপরে বলবেন যে হ্যাঁ, ক্যামেরুনের বাসিন্দা। হ্যাঁ, ক্যামেরুনের বাসিন্দা। এরপরে বলবেন যে নিরাপত্তা পরিষদের ভোটে কয়টা ভোট দরকার হয়? কয়টা ভোট দরকার হয়? 9টা ভোট দরকার হয়। 9টা ভোট দরকার হয়। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি আর